এখনকার যে একটা কালচার চলে আমাদের সোশ্যাল মিডিয়াতে, মিম কালচার। তো একটা স্যাটায়ার করা, একজনকে একটু পচানো, শিট পোস্টিং দেখছি না। আপনি খুব সুন্দরভাবে জিনিসগুলো বুঝেন। তো আপনার জেনারেশনের বেশিরভাগ মানুষ কিন্তু এগুলা বুঝতে পারে না। তো আপনার এই সেন্সটা আসলে এক্সট্রা অর্ডিনারি। আপনার এইটা কিভাবে গ্রো করলো? এই তরুণ রাজনীতির মধ্যে ৩ জনের নাম বলেন যাদেরকে আপনি বাংলাদেশের টপ পজিশনে দেখতে চান। আমি দেখতে চাই না, আমি কি চিন্তা করি আপনি বোঝেন না। বুঝি না। এটা তো একটা বড় একটা ক্রাইম টাইপের। যেই জায়গায় আওয়ামী লীগ ধরা খেয়ে গেছে, বিশাল একটা জনগোষ্ঠী তার কোনো আইডিয়াকে নেই না, এটা ফালতু জিনিস। এখন পর্যন্ত বাংলাদেশের মানে কয়েকজন সলিড রাজনীতিবিদের নাম বলেন তো, মানে আপনার দৃষ্টিতে যে তাদেরকে নতুন যারা আসতেছে রাজনীতিতে তাদেরকে ফলো করা উচিত, এরকম কয়েকজন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফ্যান্টাস্টিক পলিটিশিয়ান, শফিকুর রহমান উনি ভালো। অন্যান্য লিডার আমি কোনোদিন বাম লিডারদেরকে খুব সিরিয়াসলি নেইনি। যুদ্ধের আগে শেখ মুজিব বিগ লিডার, কোনো সন্দেহ নেই, কিন্তু 71-এর পরে সে একটা ডিজাস্টার। ইসলামিক যে একটা রাজনীতির যে একটা ধারা, বা এটার আপনি বাংলাদেশের ভবিষ্যৎ কেমন দেখেন স্টুডেন্টদের মধ্যে? তো আপনাদের অ্যাডভাইজারি প্যানেলেও তো অনেকজন উপদেষ্টা আছে। তো আপনার কাকে মনে হয়েছে সবচেয়ে এফিশিয়েন্টলি কাজ করছে? তো ওভারঅল আউট অফ 10 আপনি এই সরকারকে কত মার্ক দিতে চান? 9। 1 মার্কটা আপনি কোন জায়গায় কাটবেন? আসসালামু আলাইকুম শফিক ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনার কি প্রধান উপদেষ্টার সাথে মেয়াদ প্রায় বেশি দিন আর বাকি নাই? তো হ্যাঁ। এরপর আসলে কি চিন্তা ভাবনা আপনার? আমি আমার একদম সরাসরি প্রশ্নে চলে গেলাম, কারণ আমি বেশি সময় নেব না। আমার সাংবাদিকতায় ফেরার ইচ্ছা আছে। সাংবাদিকতায় ফেরার ইচ্ছা আমার আছে। আসলে আনন্দের জায়গা এটা, স্ট্রাগলের জায়গা এটা। আমার খুব ইচ্ছা হয় যে খুব ভালো ভালো স্টোরি লিখতে, ভালো ভালো পুরো বাংলাদেশটাকে এক্সপ্লোর করতে, নতুন নতুন স্টোরি গুলোকে নিয়ে আসতে। এটা আমার একটা ফ্যাসিনেশন কাজ করে। এটা এমন না যে অ্যা প প প খুব বেশি টাকা পয়সার মোহের বিষয়ও এটা না। আচ্ছা। আমার এই কাজটা আমি এনজয় মনে করি করেন। যে আমি এনজয় করি এবং ভালো করার চেষ্টা করি। ভালো পারি কিনা দ্যাটস a ডিফারেন্ট থিং। এক্সাক্টলি। হ্যাঁ? বাট আমার চেষ্টাটা সবসময় থাকে যে আমি এই জায়গাটা একটু ইয়ে করব। আর এবারে যেটা হচ্ছে যে আমি গভর্নমেন্টে এসে বাংলাদেশ আসলে পলিসি গুলো কিভাবে নেয়, একটা ডিসিশন কিভাবে হয়, একটা ডিসিশন নিলে এটা ইমপ্যাক্টটা মানুষের উপর কিভাবে পড়ে একটা গভর্নমেন্টের, বা একটা গভর্নমেন্টের আমরা বাইরে থেকে যেইভাবে কাজ করে দেখি সেটার সাথে মিল আছে। এই পুরো যে নলেজটা আমার এই যে ১৪ মাসে এইটা আমার কাজে দিচ্ছে। আমার মনে হয় যে আমি যখন আবার জার্নালিজমে ফিরবো, তখন আমার অনেক কিছু অনেক পরিষ্কার থাকবে। আমরা আসে না দেখেন না ফেসবুকে অনেক সে হ্যাঁ, লিখে হ্যাঁ, ফেলে হ্যাঁ। যে এই কোম্পানিটা পারে না কেন? ওইটা পারে না কেন? এক্সাক্টলি। মানে গভর্নমেন্ট কেন যে পারে না এটা এখন আপনি বুঝছেন। এইটা আমি বুঝছি এবং এটা বুঝা অনেক, অনেক এটা রিজনেবল কারণগুলোও একটু ভালো কারণেই পারে না। এমন না যে সে ইচ্ছা করে করে না, তা না। হ্যাঁ, আচ্ছা। তো আপনার একটা বিষয়ে আমার কাছে মানে আগ্রহ একদম গত বছর আগস্ট থেকেই। সেটা হচ্ছে যে শেখ হাসিনা পালায়ে যাওয়ার যে খবরটা, সেটা আপনি সর্বপ্রথম প্রচার করছিলেন। তো এইটা নিয়ে যদি একটু ব্যাক স্টোরিটা বলতেন যে আপনি কিভাবে জানলেন? কারণ উড়ো খবর আমরা অনেকেই শুনতেছিলাম যে পালাচ্ছে, প্ল্যান করতেছে। তো আপনি সিওর হলেন কিভাবে যে ওই মুহূর্তে সে আমি পালিয়েছে? ঐদিন সকালে এসে দেখি যে আমি সকালে আসছি। আগের দিন রাতে তো এই আসিফ, নাহিদ বা এদের ইয়ে থেকে বলা হচ্ছে যে ৬ তারিখে ছিল ঢাকা মার্চ, সেটাকে ৫ ৫ তারিখ। তারিখে নিয়ে আসছে। তো ১১টা-১২টার দিকে কিছু, কিছু ফেসবুকে পোস্টও আসতেছে যে এইখান থেকে লাখ, লাখ লোক জমা হইছে, ওইখানে লাখ, লাখ এরা আসতেছে ঢাকামুখী এইরকম। তো আমার ওই কৌতূহল থেকেই আমি ফোন দিলাম ১২টা ১২:৩০ পরে। আর দেখতেছি যে আমার যে আমরা অফিসটা কারণ বাজারে। কারণ বাজার টু অ্যা ফার্ম গেটের ঐদিকে কোনো পুলিশও নাই। আচ্ছা। একটা থমথমে ভাব। রাস্তায় কি মানুষে ভরপুর ছিল না ফাঁকা ছিল? মানুষও নাই, তেমন আচ্ছা, কোনো ফাঁকাও ছিল। পুলিশও নাই। আচ্ছা। দেন আমি ইয়ে করলাম। কি আপনার জানি? সোর্সকে ফোন দিয়েছিলেন। আমার সোর্সকে ফোন দিলাম। উনি কত এটা তখন ১২:৪০ বা ৪৫ বাজে। ওই সময় উনি বললেন যে উনি তো চলে গেছে।
তো আপনার মানে ১ম রিঅ্যাকশনটা কি ছিল? মানে হোয়াট ইস দ্য ফার্স্ট ওয়ার্ড ইউ আমি সেড? বুঝতেছি না যে এটা আমি কিভাবে ইয়ে করব। আচ্ছা, তা আমি এটা খুব ফার্স্টে ওরা ইয়ে করে আমি আমার বসদেরকে জানালাম। বসরা বলল যে সিঙ্গেল সোর্সে এত বড় স্টোরি করা যায় না। কারণ একজন সে তার নামও বলতে চাচ্ছে না। আচ্ছা। তার নাম দেওয়াও যাবে না। আবার রিপোর্ট করতে হবে। তখন এই আর জার্নালিজম এই টাস্কটা অনেক ইম্পোর্টেন্ট যে আপনি হ্যাঁ, তার নামটা সেই বলতে চাচ্ছেন না, আপনি বলবেন না। বলবেন না। হ্যাঁ, এই দেন আমি ওরা বলল যে আমরা স্টোরিটা নিব। এটা বিগ স্টোরি বাট নিব তখনই যখন তুমি ইয়ে করতে পারো। কি যেন? আরো ২-৩ টা সোর্সের ভেরিফাই থেকে করতে হ্যাঁ। পারবেন। তো আমি প প আবার ওরে ফোন দিলাম, দিয়ে আরো ডিটেইলস নিলাম। নেওয়ার পরে আরো ২ জনকে ফোন দিয়ে আচ্ছা, এই ডিটেইলস গুলো ঠিক কিনা সেটা একটা ইয়ে করলাম। ডিটেইলসটা এই যে শেখ হাসিনা আহ আ কে আসলে তার যে স্পেশাল সিকিউরিটি ফোর্স তারাই বলছে যে ম্যাডাম এখন যেতে হবে। তাদের কাছে ইনফরমেশন আছে স্পেশাল সিকিউরিটি ফোর্সের একটা নিজস্ব ইন্টেলিজেন্স আহরণের একটা সিস্টেম আছে। আচ্ছা। সে সেটা আহরণ করে। করে সে যেটা পেল যে যাত্রাবাড়ি থেকে ৩.৫ লক্ষ লোক, উত্তরা থেকে ৫ লক্ষ লোক আসতেছে এবং এরা আ অনেক দূরে এসে পড়তেছে। এই তারা যদি এসে ইয়েতে আসে কি বলে? গণভবনে অ্যাটাক করে। হ্যাঁ, তাহলে এটার consequence টা কি হবে? সেজন্য এখন একদম বাধ্য করে নিয়ে গেছে। আবার শেখ হাসিনা চাচ্ছিল যে টিভিতে যাওয়ার আগে একটা ইন্টারভিউ বা একটা ভাষণ দিয়ে। ভাষণ দিয়ে যেতে। হ্যাঁ, কিন্তু সেই সময়টাও হয়নি। তো ওরা নিয়ে যেয়ে তারা এই সংসদ ভবনের সামনে যে সংসদ ভবন কি কইছি, বাংলাদেশ চায়না মৈত্রী অ্যা হল আছে না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেটার সামনে অ্যা ওই যে ব্যারিকেড। আগারগাঁওয়ে হ্যাঁ, ওইখানে যে ওরা ফার্স্ট এ প্ল্যান ছিল হলো এটা নিয়ে হলো জাহাঙ্গীর গেট দিয়ে ক্যান্টনমেন্টে ঢুকে ভিতরে দিয়ে ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে আপনি এয়ারপোর্টে ঢুকাবে। আচ্ছা, আচ্ছা। কুর্মিটোলা কলকাতার ওই দিক দিয়ে। আচ্ছা, হ্যাঁ। এয়ারবেস দিয়ে। কিন্তু ওরা দেখলো যে যেহেতু ইন দ্য মিন টাইম ইয়েতে ব্যারিয়ার ভেঙে হাজার লোক ঢাকার দিকে এসে পড়ছে। অনেকে এয়ারপোর্টের কাছাকাছিও এসছে। ওরা একটা রিস্ক নিতে চায় নাই। ওরা এসে পড়ছে হচ্ছে ওরা ওই জায়গায় ডিসিশন নিল ওকে লেটস গো টু দ্য ওল্ড এয়ারপোর্ট। ওইখান থেকে একটা চপারে মানে হেলিকপ্টারে করে চলে গেছে ইয়েতে। আচ্ছা, ভাই তো আমি রিপোর্টটা করলাম। আচ্ছা, করার পরে আরো ২ জনের থেকে ভেরিফাই করে আমি যখন দিছি, দেন আমার বসরা এটা ছাড়ছে। আচ্ছা, ছাড়ার আচ্ছা, পরে যেটা হচ্ছে যে বাংলাদেশের পত্রিকা কেউ পায় নাই। সবাই আচ্ছা। আমার যে রিপোর্টটা ওইটা দেখে সবাই রিপোর্টিং রিপোর্ট করতেছেন। করতেছে। এএফপি জানিয়েছে হ্যাঁ, শেখ হ্যাঁ। হাসিনা সেটাই। পালিয়ে গেছেন। এক্সাক্টলি। ওইটা করার পরে যখন বাংলাদেশী পত্রিকা দিচ্ছে, হ্যাঁ। হ্যাঁ? দেন আমার একটু ভয় লাগছে। কারণ সবাই আমাকে তখন সবার সোর্স আপনি। আমি সবার সোর্স আর সবাই আমাকে ফোন দিচ্ছে। আচ্ছা। শফিক ভাই কি অবস্থা? কই পাইলেন খবর? কই পাইলেন? এই আমি আর কি। আর আমি একজন স্ট্রং বিলিভার। আচ্ছা। আমি সূরা কেরাত পড়া শুরু করলাম। আচ্ছা। আল্লাহ মান সম্মানটা রাইখো। মান সম্মানের চেয়েও বড় কথা কি এটা যদি ভুল হয় ভাই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কারণ আমার নেম সোর্স না। এক্সাক্টলি। এটা ভুল হইলে আমার জেল হবে। লাইফ রিস্ক বলতে তাহলে পারেন। আমার এই এজেন্সির রেপুটেশন নষ্ট হয়ে যাবে। এক্সাক্টলি। ঠিক না? তো ঠিক ২ টার দিকে দেখলাম যে আ বিটিভিতে একটা অ্যানাউন্সমেন্ট হলো যে হ্যাঁ। জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সেনাপ্রধান তখন সেনাপ্রধান। মোটামুটি তখন আমি নিশ্চিত যে সে চলে গেছে। আচ্ছা, আপনার লাইফটাকে যদি ভাই ২ টা ভাগে ভাগ করি। একটা হচ্ছিল আপনার এই আ প্রধান উপদেষ্টার ইন্টারিম জয়েন দেওয়ার আগে। তখন আপনি একজন নামকরা সাংবাদিক বা আপনি এএফপির ব্যুরো চিফ অফ দ্য ব্যুরো ছিলেন। বেশ বড় পজিশনে কাজ করছেন। কিন্তু আপনার যে জনপ্রিয়তাটা বা সেলিব্রিটিজমটা ছিল না। এখন আপনার অনেক জনপ্রিয় রাস্তাঘাটে দেখলে চিনে শফিকুল আলম। কেউ প্রশংসা করে, কেউ আবার নিন্দাও করে। তো এই জিনিসটা আপনি কি এনজয় করেন নাকি আপনার আগের লাইফটাকে আপনি এনজয় করেন? আগের লাইফটা তো কোয়েট লাইফ। সারা বাংলাদেশ ঘুরা যায়। আমি আমার মতো আমার খুব ঘাটে আমি ঘাটের মানুষ। আমার নদীর ঘাটে যেতে ভাল লাগে। বট গাছ দেখলে মনে হয় ওর নিচে একটু বসি। আচ্ছা, এমন কোনো গ্রাম নাই। গ্রামের পর গ্রাম আমি হাঁটছি, আচ্ছা। ঘুরছি। এটা একটা ব্রিলিয়ান্ট লাইফ। আর এএফপিতে কাজের লোডটা অত বেশি না। অ্যা টাকা বেশি। তো একটা লাক্সারি একটা লাইফ আছে বাংলাদেশের কনটেক্সট এ। প্লাস আমি আবার খ্যাপ যেটা আছে, খ্যাপ মেরেও আমি প্রচুর টাকা কামাই। আচ্ছা, তো ফলে দ্যাটস ইট আর এইখানে সত্যি কথা হ্যাজার্ড টা অনেক বেশি। আপনার সেলিব্রিটি আমার এটা খুব যে এনজয় করি তা না। মানুষ চিনে এই যা। মানুষ এসব একটু প্রশংসা করে তখন হয়তো একটু ভাল লাগে। বাট
দ্যাটস ইট। এটা এমন কিছু না। এটা যাতে মাথায় না উঠে এই ব্যাপারে আমার ইয়ে থাকে। আর আমার কোয়েট লাইফ এ ফিরতে ইচ্ছা আচ্ছা, করে। আচ্ছা। কিন্তু আপনার এটা কি মনে হয় এটা সম্ভব? কেন সম্ভব না? আপনাকে এখন প্রথম কথা হচ্ছে যে আমি তো রাস্তাঘাটে মানুষ যদি দেখে এই পর্যন্ত আমি তো অন্যায় কিছু করি। না, না, না। আপনার কোয়াইট লাইফ বলতে আমি মিন করতেছি ধরেন আপনি একটু রেস্টুরেন্টে যাবেন। আপনি একটু পার্কে যেয়ে একটা বটগাছের নিচে বসবেন। তো আপনাকে ঘিরে তো ৫ জন ১০ জন মানুষ আবার চলে আসবে। আগে যেটা হইতো না। সেই প্রাইভেট লাইফটা তো আপনি আর মনে হয় পাবেন না। আমি জানি না আমার মনে হয় যে আমি যদি টিভিতে না আসি ৬ মাসের মতো, টিভিতে যদি আমার চেহারা না দেখে মানুষ ভুলে যাবে। আ সাংবাদিক মনিরুজ্জামান কি আপনাকে বলবে ভাই? সাংবাদিক মনিরুজ্জামান বলুক আর না হলে আমার মনে হয় সাংবাদিক সার্কেলে আমাকে চিনবেই। হ্যাঁ। এটা আগেও চিনতো এখনো চিনে। হ্যাঁ, এটা নিয়ে আমি ইয়ে না। কিন্তু সাধারণ মানুষ অবশ্যই ভুলবে। ভুলবে না কেন? আ আ আমাদের আ একটা জেনারেশন গ্যাপ এর কথা যদি বলি যে, আমি জেন জির একদম লাস্ট ইয়াতে পড়ছি। তো আপনি খুব সম্ভবত বুমার জেনারেশন এ পড়ে যাচ্ছেন। তো এখনকার যে একটা কালচার চলে আমাদের সোশ্যাল মিডিয়াতে মিম কালচার। তো একটা স্যাটায়ার করা, একজনকে একটু পচানো, শিট পোস্টিং। শিট পোস্টিং দেখছেন আর আপনি খুব সুন্দরভাবে জিনিসগুলো বুঝেন। তো আপনার জেনারেশনের বেশিরভাগ মানুষ কিন্তু এগুলা বুঝতে পারে না। তো আপনার এই সেন্সটা আসলে এক্সট্রা অর্ডিনারি। আপনার এইটা কিভাবে গ্রো করলো বা এই যে আমাদের সাথে একটা কানেক্ট করা, এটা কিন্তু আপনাদের জেনারেশন মানুষের খুব আমার কম। এফপিতে থাকে একটা জিনিস আমার জানতে হয়েছে যে বাংলাদেশের সব ধরনের লোকের সাথে আমার পরিচয় থাকতে হবে। এমন অদ্ভুত লোকে আমার সাথে পীর সাহেবদের ভালো খাতির আছে। বিশ্বাস আচ্ছা। আবার সালাফি স্কলারের সাথেও আমার ভালো খাতির আছে। আমার সাথে একজন হিন্দু কমিউনিটির সাথে আমার খুবই দহরম-মহরম সম্পর্ক। আচ্ছা। আবার খ্রিস্টিয়ান মানে এমন কোন কমিউনিটি নাই যে আমি যাই না। প্লাস আমার মনে হয়েছে যে আমাদের একটা জেনারেশনাল গ্যাপ আছে। আমার ছেলে কি ভাবতেছে? আমার ছেলের বয়স ২২। আচ্ছা। সে কি ভাবতেছে? বা তাদের জেনারেশন এটা তো জানা উচিত। বিইং এ জার্নালিস্ট। জি। তো ফলে আমি রিচ আউট করি। তাদের কি ফাংতেছে, কি পোস্ট করতেছে, Facebook এ সে কিভাবে ব্যবহার করতেছে। এক্সাক্টলি। তার স্টোরি টেলিং টা কেমনে হয়? সে কি বড় লেখা লিখতেছে না ছোট লিখতেছে বা একটা ফটো কার্ডকে সে কিভাবে বা একটা মিম রে সে কিভাবে ইউজ করতেছে, কোন এক্সাক্টলি। শব্দতে জোর দিচ্ছে, নতুন শব্দ কি কয়েন করতেছে। অ্যান্ড দ্যাটস এ ব্রিলিয়ান্ট একটা আই লাভ ইট। এর ফলে যেটা হইছে যে আমি বলতে পারি এদের ইয়েটা আমি বুঝি। ও এবং আপনারা দেখবেন যে কনভেনশনাল প্রেস সেক্রেটারির বাইরে যেয়েও অনেক পোস্ট হ্যাঁ, আমি করি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ? মানে এটার আপনাকে কারণ নিয়ে কেউ হচ্ছে একটা স্যাটায়ার করলো, একটু হ্যাঁ, ব্যঙ্গ করলো, আপনি সেগুলাও শেয়ার দেন। হ্যাঁ, এটার কারণ এদের সাথে আমার কানেক্ট করা আরকি। আচ্ছা, আচ্ছা। আমার মনে হয়েছে যে কনভেনশনাল আপনি যদি কমিউনিকেশন করেন সরকারে, তাহলে আপনি রিচ করতে পারবেন না এই লোকগুলোর সাথে। আপনার রিচিং করাটা খুব ইম্পোর্টেন্ট। আমি আপনার সাথে যদি কানেক্টই না, আপনি আমার দেশের একটা রেভলিউশন করে ফেলতেছেন অথচ আমি আপনাকে চিনি না, আমি কি চিন্তা করি আপনি বোঝেন না। বুঝি না। এটা তো একটা বড় একটা ক্রাইম টাইপের। আমি আমাদের আপনাকে চিনিই না। এটা একটা আপনি কি ভাবতেছেন, আপনার চিন্তা কি, সমাজের বড় ইস্যু নিয়ে আপনার কি, রাষ্ট্রের বড় ইস্যু নিয়ে আপনার আসলে ভাবনার চিন্তাটা গুলো কি? যেই জায়গায় আওয়ামী লীগ ধরা খেয়ে গেছে, যে বিশাল একটা জনগোষ্ঠী তার কোন আইডিয়াকে নেয়ই না। এই যে ফালতু জিনিস। হ্যাঁ? আচ্ছা। হ্যাঁ, আর তাকে দেখে একটা মনে হয় যে এ তো চোর বাটপার। হ্যাঁ, হ্যাঁ, ঠিক না? হ্যাঁ। তো এই যে জনগোষ্ঠীকে আপনার তো তার সাথে তো আপনার কানেক্ট করতে হয় এবং এই কানেকশনটা আপনি কিভাবে করবেন? ওই করতে যেয়ে আমার মনে হয়েছে যে আ এই আমি মিম কালচার বা স্যাটায়ার গুলা হ্যাঁ, আপনার অ্যাডপ্ট করা হ্যাঁ, দরকার। হ্যাঁ, হ্যাঁ, এটা আপনি বাংলাদেশের সোসাইটি আর স্পেশালি আপনি যদি জার্নালিস্ট হন বা কমিউনিকেশন এ থাকেন, ইউ হ্যাভ টু লার্ন দিস। এক্সাক্টলি। আ আপনার একটু ছোটবেলার কথা আসি। তো আপনার ছোটবেলা কোথায় কাটছে? আমার ছোটবেলা কাটছে মতিঝিল এজিবি কলোনিতে। মু আমার জন্ম ওইখানে। মানে আপনি ঢাকার লোকাল। ঢাকার একদম লোকাল। আচ্ছা, আমি এখন যে জায়গায় থাকি এ সরকারি একটা কোয়ার্টারে ইয়েতে বেইলি রোডে, আচ্ছা। মন্ত্রীপাড়ায়। তো ওই জায়গায় ধরেন আমি আগে তাস কুড়াইতে যেতাম। আপনি তাস খেলছেন আ কোনদিন? ভার্সিটি লাইফ এ খেলা হইছে আরকি। না ওই তাস না। তাহলে? এটা হলো চারা খেলা। আপনি জানেন না। না, এ না হয়তোবা। সিগারেটের প্যাকেট দিয়ে আচ্ছা, প্যাকেট বিভিন্ন মূল্যমানের প্যাকেট থাকে। ওকে। আপনি একটা জায়গায় চারা ফেললেন, ওই কঠিন একটা জায়গায় তো আপনার ওই ফ্রেন্ড যে আবার ওটাকে এভাবে অ্যা হ্যাঁ, অ্যা এটাকে আমরা নুই খেলা বলতাম আমাদের আমাদের ওখানে এলাকায়। চারা খেলা। আচ্ছা, আমরা তাস খেলা বলতাম। আচ্ছা, আচ্ছা। তাস খেলা, চারা খেলা। ওই খেলা আমি খেলছি।
ওইখানে ওই মানে আমি টোকাইয়ের মতো এই পুরো এলাকা ঘুরতাম। এখন ওখানের একজন মানে সম্মানিত রেসিডেন্ট। হ্যাঁ, লাইফটা কেমন ভাই? কেমন নিজেকে চিমটি লাগে চিন্তা যে লাগে। আমি কি ঠিক আছে কি? মানে আপনি যেখানে আরকি ওই চারা কুড়ায় বেড়াতেন সেখানে আপনার ছেলেমেয়েরা এখন একটা আমাকে চাড়া করে কি একবার আমি ওখানে বৃষ্টিতে অ্যা অ্যা অনেক সুন্দর, সুন্দর বৃষ্টিতে আসছি অ্যা আ ইয়ে কুড়াতে, তাস কুড়াতে বৃষ্টিতে একবার মনে আছে যে এক ই পুলিশের লোকরা আমারে বৃষ্টি হচ্ছে কোথাও যেন আমারে জায়গা দিছে। আবার একবার আম চুরি করছিলাম। কোন মন্ত্রীর বাসা থেকে? হ্যাঁ, ওইখানে। তখন তো এত সিকিউরিটি আচ্ছা, নাই। আচ্ছা। পুলিশ ধইরা আমাদের দাঁড় করায় আচ্ছা। রাখছিল। তো এগুলো তো দিস ইস পার্ট মানে আমরা ধরেন সেই সময় তো বাপ-মারা তো অত বেশি কেয়ার করতে আসতো না। তার ৬ টা ছেলে-মেয়ে। আমরা ৬ ভাই-বোন। আচ্ছা। প্লাস গ্রামের থেকে আত্মীয়স্বজন আসতেছে। সারাদিন রান্না-বান্না, কাপড় ধোয়া, ইয়ে করা এর মধ্যেই তাদের চলে যেত। একটা তার যে নিজস্ব টাইম খুব কম। সেই জায়গায় আমি বলব যে মানে এ এ ফলে এক ধরনের আমরা লুজ প্যারেন্টিং যেটা বলে, এটা ছেড়ে দিলাম। ছেড়ে দিলাম। তুমি দাও আমরা আমরা তো। সারা ঢাকা ঘুরে বেড়াচ্ছি। সদরঘাটে যাচ্ছি, লঞ্চ দেখতে, এদিক দিয়ে যাচ্ছি, বন্যার সময় যাচ্ছি ইয়েতে। এখন যেটা বনশ্রীতে সেখানে আমাদের বিল্ডিং এ ছিলেন হাকিম সাহেব। তার সাথে নিয়ে শীত পড়তেছে সে সময় গেছি বনশ্রীতে আমরা বোয়াল মাছ ধরতে। ওখানে কি পুকুর বা বিল টাইপ ছিল? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। বিশাল বোয়াল। তো মানে তখন কি আপনার প্ল্যান ছিল কখনো যে আমি সাংবাদিক হব বা এই ধরনের? তো আমি তখন কি হতে চাইতেন? সাংবাদিকতা আমি প্রচুর পত্রিকা পড়তাম। আচ্ছা, ওই ছোট থেকেই? ছোট থেকেই আচ্ছা, প্রচুর পত্রিকা। আমার পড়া কোনদিন বাদ যায় নাই। আচ্ছা, ইত্তেফাক, তখন দৈনিক বাংলা ছিল আচ্ছা, প্রচুর পড়তাম। পরে তো আরো অনেক, অনেক পত্রিকা আসলো। অ্যান্ড এই পড়ার থেকেই একসময় আমি অনুবাদের কাজ করতাম। আচ্ছা। এটা হচ্ছে যখন আমি নর্ডান কলেজে পড়ি, তারপরে ফার্স্ট ইয়ারে ঢাকা ইউনিভার্সিটি গেলাম তখন। তখন একটা পত্রিকা ওই স্পোর্টস এর পত্রিকায় আমার ভাইয়ের ফ্রেন্ড ছিল। আ সারোয়ার ভাই। ওকে, উনি হচ্ছেন এডিটর খেলার ভুবন। ওকে। আমি ওই খেলার ভুবনে ট্রান্সলেশন করার একটা কাজ পেলাম। এবং স্টুডেন্ট অবস্থায়? স্টুডেন্ট এবং ট্রান্সলেশন কাজটা এত ভালো হয়ে গেল যে উনি আমার একটা পোস্ট দিয়ে দিলেন। ওই পত্রিকায়? অ্যাসোসিয়েট এডিটর। আচ্ছা, আচ্ছা। সেই বাহ! আপনি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট অবস্থায় এত ভালো একটা হ্যাঁ, পোস্ট। হ্যাঁ। তো ওই থেকে ওইটা অবশ্য আমি যোগ্য ছিলাম না। দিয়ে দিছে। উনি মনে হচ্ছে যে তার ভাইয়ের ফ্রেন্ড। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। মানে কিন্তু আপনার অনুবাদ তো নিঃসন্দেহে ভালো ছিল। আই ডোন্ট নাহলে নো তো তার নজর কাড়ার কথা আমি না। এরপরে এই উম ওই কাজ শেষ ওইখানেই ছিলাম। তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে আমি অনার্স করার পরেই আমি এই দি বাংলাদেশ অবজারভার তখন সবচাইতে নামকরা ইংলিশ আচ্ছা, পত্রিকা। ওইখানে একটা চাকরি পেয়ে যাই এবং তখন ওই চাকরিটা খুব lucrative ছিল। আচ্ছা। যে কি যেন আপনি উম বিসিএস এর যে জব তার দ্বিগুণেরও বেশি বেতন পেত। তো ফলে ওই সময়কার। ওই সময়। ফলে আর এই জার্নালিজমে থেকে মানে গেলাম। পাস করার পরপরই একটা ভালো হ্যাঁ। চাকরি পেয়ে গেলেন। আচ্ছা, আচ্ছা। তো আপনার অল্টারনেট ক্যারিয়ার কি হইতে পারত? ধরেন আপনি জার্নালিস্ট হইলেন না। তাহলে আপনার তখন কি হওয়ার সম্ভাবনা থাকতো বা আমার সারা জীবন এটাই পছন্দ হয়েছে। এইটাই পছন্দ হইছে। আচ্ছা। এটার বাইরে আপনি কখনোই কিছু ভাবেন নাই আসলে? না আমারও মনে হইছে আমি স্পোর্টস এ ফার্স্ট এ জয়েন করতাম। আমার মনে হইছে যে আমি স্পোর্টস এ হয়তোবা থাইকা যেতাম। আচ্ছা। তো এমন একটা সময় আসলো অবজারভার সিক হয়ে গেল পত্রিকা। আমি তারপর অন্য পত্রিকায় যেতে দেখি যে আমাকে কেউ স্পোর্টস এ নিচ্ছে না। অবজারভার আমি অনেক বেশি বেতন পেতাম। আচ্ছা। সে যে আমাকে এফোর্ড অ্যাকোমোডেট করতে পারতেছে করতেছে না। হ্যাঁ। এই এই ভয় এই চিন্তায় আমি তখন অ্যা এই বিজনেস জার্নালিজম এসে পড়ছি। আচ্ছা, আচ্ছা। তো আপনি যেহেতু এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট এর একটা পার্ট এবং আ রাজনীতিটাকে আপনি বেশ আগে থেকেই ভালোভাবে অবজার্ভ করেন। তো আপনার দৃষ্টিতে আপনার মনে হয় যে মানে এখন পর্যন্ত বাংলাদেশের মানে কয়েকজন সলিড রাজনীতিবিদের নাম বলেন। তো মানে আপনার দৃষ্টিতে যে তাদেরকে নতুন যারা আসতেছে রাজনীতিতে তাদেরকে ফলো করা উচিত এরকম কয়েকজন? মির্জা আমি একজন বললাম না। কারণ একজন বললে হয়তোবা বায়াসড হয়ে যেত। এজন্য কয়েকজনকে বললাম আরকি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফ্যান্টাস্টিক পলিটিশিয়ান। আপনি আপনি যদি তার আর্গুমেন্ট গুলো দেখেন, তার যে মোরাল লিডারশিপ এটা খালেদা জিয়া কোনো সন্দেহ নাই। খুবই জামাতের যিনি অ্যা আছে কি যেন আমির শফিকুর রহমান উনি ভালো। ইভেন আমি তাহের ভাইয়ের সাথে অনেক মিশছি। উনি অনেক খুবই প্র্যাগম্যাটিক একজন লিডার।
এদিক দিয়ে লেফটের মধ্যে এখন আগের মতো সেরকম পাই না। আগে লেফটিস্টদের মধ্যে তেমন একটা পাই না। আমার সাকিরে মাঝে মধ্যে ভাল লাগে, জুনায়েদ সাকিরে। আমার মনে হয় যে মানে এভারেজ যেটা একটু বেটার সাকির প্রতি আমার একটা বায়াসনেস আচ্ছা আছে। আচ্ছা আমি আর সাকি একই স্কুলে, ও ১ বছর এদিকে জুনিয়র হ্যাঁ আচ্ছা ছিল। আচ্ছা আবার সাকি আর আমি একই ডিপার্টমেন্ট, আচ্ছা ঢাকা মানে ইউনিভার্সিটি। লম্বা জার্নি একসাথে হ্যাঁ, হ্যাঁ। ওর সাথে আমার একটা ইয়ে আছে। আচ্ছা বড় চেনা জানা আছে। এই। বদরুদ্দিন ওমরের কথা লেখা ইয়ে হইতো, পরে প্রিন্সিপাল স্ট্যান্ডটা ভাল লাগতো। কিন্তু আচ্ছা উনার প্রোজ আমার টানে নাই। আচ্ছা আচ্ছা আমার আবার ওইটাই টানে যে এই প্রোজটা আমি নিজে প্রসেস করতে পারে না, ওই প্রোজ আমার খুব ইম্পোর্টেন্ট। আচ্ছা প্রোজের কোয়ালিটি, প্রোজের লেখার আচ্ছা গুণটা এটা এই আমি খুবই ইয়ে করি। তো ওই জায়গায় ইয়ে হয় নাই। অন্যান্য লিডার আমি কোনদিন বাম লিডারদেরকে খুব সিরিয়াসলি নেই। বাংলাদেশের পার্সপেক্টিভে বলে হ্যাঁ, এটা ইয়ে হয় নাই। আর যারা ভাসানীর উপরে প্রচুর পড়ছি, উনারা আমার মনে হয়েছে যে আনবিলিভেবল একটা বড় লিডার। পার্সোনালিটি উনি একটা বিগ লিডার। শেখ মুজিবের উপরে, শেখ মুজিব 71 এর আগে, মানে যুদ্ধের আগে শেখ মুজিব বিগ লিডার, কোনো সন্দেহ নাই। কিন্তু 71 এর পরে সে মানে একটা ডিজাস্টার অ্যাজ এ লিডার, বড় রকমের ডিজাস্টার। তাজউদ্দিন ব্রিলিয়ান্ট লিডার ছিল। 71 এ আপনার পুরো মুক্তিযুদ্ধটা সে এক্সাইলে থেকে ওইখান থেকে সে নেতৃত্ব দিচ্ছে। তার উপরে পড়ছি। অন্যান্য আর এই আবুল মনসুর ওইখান থেকে সে নেতৃত্ব দিচ্ছে। তার উপরে পড়ছি। অন্যান্য আর এই আবুল মনসুর আহমদেরও ভাল লাগে। আচ্ছা হ্যাঁ তার লেখা অ্যাজ এ পলিটিক্যাল লিডার উনি কেমন ছিলেন এটা বোঝা যায় না। বাট উনার লেখা পড়লে মনে হয় যে উনি খুবই স্ট্রং। আন্ডারস্ট্যান্ডিংটা খুব শার্প ছিল অনেক স্ট্রং। আর উনি খুব রুরাল এরিয়া থেকে এসেছেন তো। আমার ময়মনসিংহ এর স্ট্রং একটা পার্সোনালিটি। আচ্ছা আচ্ছা তো এখন যদি আমাদের নতুন প্রজন্মের রাজনীতিবিদদের মধ্যে আসি, এই জুলাই বিপ্লবের পর আসলে আমরা যেটা আমার ওই দেখি খন্দকার দেলোয়ার হোসেনরে ভালো হ্যাঁ ওই বিএনপির মহাসচিব ছিলেন বিএনপির মহাসচিব ছিলেন। মোরালি খুব স্ট্রং ছিলেন মোরালি খুব স্ট্রং ছিলেন। আমার মির্জা ফখরুলের আমার ব্রিলিয়ান্ট লাগে। একদম খুব ভদ্র অমায়িক রাজনীতিবিদ একটা খুব রেয়ার কম্বিনেশন। একটা পলিটিক্যাল লিডার তো শুধুমাত্র সে স্ট্র্যাটেজি সেট করে না, সে জনগণের উপর একটা মোরাল লিডারশিপও দেয়। অন্যান্যরা যেমন ধরেন আপনি একটা ফালতু কমেন্ট করে আমি একটা ইউটিউবে একটা ভিউয়ার পেলাম, আমার নামটা জারি থাকলো, এতে তো আপনাকে তো লিডার হিসেবে দেখে না, আপনাকে তখন দেখে হচ্ছে এরকমই। কিন্তু কিছু কিছু সময় আছে না, ইউ নিড মোরাল লিডারশিপ। মানে যাকে আমার মনে হবে যে খালেদা জিয়ার ক্ষেত্রে আচ্ছা এটা আনবিলিভেবল, তার যে মোরাল লিডারশিপ। আর তারেক রহমানকে আমি দেখি নাই কাছাকাছি, ফলে আমি এই বিষয়ে এখনই কমেন্ট করতে পারতেছি না। তো যেটা বলতেছিলাম আমির খসরু মাহমুদরেও আমি খুব ভালো চিনি, ওনার অনেক কিছু ভালো লাগে, ওনার অনেক কিছু দেখছি। আর কি আছে ইয়েতে বর্তমান আর ইয়ে আন্ডারস্ট্যান্ডিং এর দিক দিয়ে এই কয়েকজন আপনার কাছে উল্লেখযোগ্য মনে হয়েছে আসলে? আচ্ছা, তো এখন আমরা নতুন প্রজন্মের দিকে আসি যে জুলাই বিপ্লবের পরে তো আমাদের তরুণ প্রজন্মের মধ্যে পলিটিক্সটা বেশ জনপ্রিয় হয়ে উঠছে আসলে। আগে তো আই হেট পলিটিক্স এ আমাদের যে জেনারেশনটা আমরা খুব কম মানুষ ছিলাম যারা পলিটিক্স নিয়ে আলোচনা করতাম, ফেসবুকে লিখতাম। এখন তো এই সংখ্যাটা অনেক বেশি। তো এর মধ্যে হাসনাত, সার্জিস, নাহিদ ওরা যেমন আছে, আবার ওদিকে আপনার ইয়াং পলিটিশিয়ানদের মধ্যে একটু বলি, নাহিদরে আমার খুব ভালো লাগে। নাহিদ ইজ এ ভেরি কিন অবজারভার। আপনি দেখবেন যে আপনি ওর সাথে 2 ঘন্টা গল্প করছেন, ও আপনার সাথে 5 মিনিট কথা বলবে এবং ও মূল্যবান কথার বাইরে কথাই বলে না। তো মানে among the young politicians তারপরে হাসনাত, সার্জিস এরা হচ্ছে প্যাশনেট লিডার, একটা কজে খুবই প্যাশনেট। এই যে ওসমান হাদি, এরা এক ধরনের লিডারশিপ এদের আছে। ফুয়াদু, আপনি ফুয়াদের ভাষণ একদম রক্তে গরম করে দেয়, এরকম আছে। আগে আমাদের বাম লিডার ছিল, বামদের মধ্যে মোশাররফ মিশু ছিল, গার্মেন্টসে ওনার অনেক কাজ। গার্মেন্টসে কল্পনা আক্তার আছেন, উনি অবশ্য
সে অর্থে পলিটিক্যাল লিডার না, শ্রমিক নেতা। মোস্তফা মিশরি আমার ভালো লাগতো। তারপরে তসলিমা আক্তার আছেন, ইয়ের ওয়াইফ, জয়নায়েত সাকির ওয়াইফ, শি ইজ ভেরি গুড। কি জলি নামে একটা মেয়ে ছিল ইয়ের সিপিবির, আচ্ছা, ইয়েদের গার্মেন্টস লিডার, গার্মেন্ট ইয়েতে উনি ভালো। এদের আমাদের মানে লেবার লিডারে বিদেশে যে ধরনের খুব প্যাশনেট লিডার আসে, মানে লেস ওয়ালেসা টাইপের, আমাদের আনফরচুনেটলি সেটা হয় না। কিন্তু তরুণ বামদের মধ্যে যদি দেখি আমরা, মেঘমল্লারকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ইজ এ ভেরি গুড লিডার, ভেরি গুড। উমা ফাতেমা, কি যেন, মেঘ মোল্লার, সাদিক কায়েম, ও তারপর ওদিকে ফরহাদ, হ্যাঁ। না, সাদিক ফরহাদের ইস্যুটা আমি একটু সেপারেটলি আসতে যাচ্ছি কি, কিন্তু মেঘ মোল্লার ইজ এ, আমি বলবো যে আপনি দেখেন না কি ভোট সে পাইছে, সে ইজ এ ট্রান্সফরমেশনাল। বামদের মধ্যে এতগুলা ভোট পাওয়া আসলে ইজ এ খুবই খুবই, আমি বলবো যে পটেনশিয়াল আছে, অনেক বড় হবে। আমি সাদিক ফরহাদের ইস্যুটা আলাদা করে বলতে চাচ্ছিলাম যে ঢাকা ইউনিভার্সিটির এবার যে ডাকসু ইলেকশনটা হলো, তো টপ 3টা পদে ভিপি, জিএস, এজিএস, সাদিক, ফরহাদ, মহিউদ্দিন, তিনজনই কিন্তু ভাই মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের। তো এই ইসলামিক যে একটা রাজনীতির যে একটা ধারা, বা এটার আপনি বাংলাদেশের ভবিষ্যৎ কেমন দেখেন স্টুডেন্টদের মধ্যে তাদের অ্যাকসেপ্টেন্সটা কেমন হতে পারে তারা যখন এরা ওদের যেটা হচ্ছে কি, এর ব্যাকগ্রাউন্ডের মধ্যে এক ধরনের অথেন্টিসিটি আছে। সে কোথা থেকে আসতেছে, সে যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, এর মধ্যে একটা একদম স্পষ্ট বোঝা যায়। তার আইডেন্টিটি ক্রাইসিসে শহরে একটা ছেলে অনেক সময় রিলেট করা টাফ হয়ে যায়, হলে অনেকে যারা ছেড়ে দেয়, এরা তো পারতেছে, এরা ইয়ে। আর মাদ্রাসা বা আমার এটা অতটা ডিফারেন্স মনে হয় না। কিন্তু বাংলাদেশে তো গত স্কুলে যারা 15-17 পড়ে বছরে বা মাদ্রাসায় যারা পড়ে তাদের মধ্যে কি ধর্মচর্চায় কি খুব না ডিফারেন্স না না থাকে? না, তাহলে আমরা বাংলাদেশের কালচারে তো দেখছি প্যারেন্টসরা তাকে মাদ্রাসায় পাঠাইছে, হ্যাঁ, দ্যাটস ইট। আর মাদ্রাসায় তো অনেক কিছু মেইন স্ট্রিম এডুকেশনও হচ্ছে। কিন্তু আপনি যদি বলেন যে সে মাদ্রাসায় গেছে বলে সে একটু ধার্মিক বা সে ইসলামিক, আর আমরা সেকুলার স্কুলে পড়ছি বলে, এইটা অবান্তর। আমি এই জিনিসটা ওইভাবে দেখি না। একজন ওরে যখন ভোট দেয়, সে কিন্তু চিন্তা করে ও মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড, এত করে আমি ভোট দিব, এভাবে তো আর কেউ চিন্তা করে না। ওরা আমি বলবো যে মাদ্রাসাগুলো বাংলাদেশের এডুকেশনের যে গ্যাপ গুলো ছিল, সেই গ্যাপের জায়গাটা ওরা ফিল আপ করছে। ওরা ওদের মতো করে প্রচুর স্টুডেন্ট নিচ্ছে, কিছু কিছু মাদ্রাসার গুড স্টুডিও আছে, তারা দেখাচ্ছে যে আমার স্টুডেন্ট এই জায়গায় যাচ্ছে, বড় বড় পজিশনে গেছে। তো ফলে অনেক প্যারেন্টস মনে করছে যে আমি কনজারভেটিভ, আমি আমার ছেলে মেয়েদেরকে এই জায়গায় দিব, ওরা সেইভাবে পড়ে আসছে। না, আমি আসলে এটা স্টুডেন্টের পার্সপেক্টিভ থেকে না বলে আমি আসলে জিনিসটা এভাবে প্রেজেন্ট করতে চাচ্ছিলাম, হয়তো আমার বোঝাতে ভুল হয়েছে, যে ঢাকা ভার্সিটিতে কিন্তু একসময় বিভিন্ন ডিপার্টমেন্টে মাদ্রাসা স্টুডেন্টদের নেওয়া যাবে না, এই ধরনের একটা ট্রেন্ড ছিল। তো এই ধরনের ট্রেন্ডের জন্য আপনার কি মনে হয় যে মাদ্রাসা ছাত্রদের প্রতি সোসাইটিতে একটা অ্যাকসেপ্টেন্স কম ছিল? আপনার কি এটা মনে হয়েছে কখনো? অ্যাকসেপ্টেন্স কম ছিল সোসাইটি, এটা বলবেন না। বলতে পারেন যে কিছু কিছু সো কল সেকুলারদের একটু চুলকানি ছিল। আমি বলবো চুলকানি না, ওনারা হয়তো বা ভাবতেন যে এক ধরনের তার দিকে একটু চোখ, বলবো যে ওই যে লুক ডাউন আপন, এটা বলে না, তাকে একটু হেয় করে দেখা কিছু কিছু মানুষ, বুঝতে পারছি, এটা তাদের আন্ডারস্ট্যান্ডিং এর একটা ব্যর্থতা, ঠিক না? বা আমি অনেক মাদ্রাসার স্টুডেন্ট পাইছি যারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সলিমুল্লাহ খানই তো মাদ্রাসা থেকে আসছে, তাই এটা আমার জানা ছিল না আসলে। তো এইগুলো উনি খুব সুন্দর, মহেশখালী, তাই না? মহেশখালী মনে হয় না, সন্দীপ না মহেশখালী। আচ্ছা, এটা কে এটা আমি এই পুরো জিনিসটারে আমার মনে হয় যে মানে খুব যুক্তিপূর্ণ না। বাট কিছু কিছু লোকের মধ্যে যারা ঢাকায় ধরেন খুব সেকুলার এলিট, তাদের মধ্যে একটা নাক শিটকানো ভাব ছিল, এটা আমরা দেখছি। বুঝতে পারছি। তো আমরা মোটামুটি আলোচনা করলাম। এখন আমি আপনাকে কিছু মানে উস্কানিমূলক প্রশ্ন করতে চাই আরকি। হ্যাঁ, তাড়াতাড়ি করে আমার যেতে হবে। হ্যাঁ, ধরেন বাংলাদেশের ভবিষ্যৎ তো অনেক রাজনীতিবিদ আসবে। তো
তো আপনি এই তরুণ রাজনীতির মধ্যে ৩ জনের নাম বলেন যাদেরকে আপনি বাংলাদেশের টপ পজিশনে দেখতে চান। আমি দেখতে চাই না। বা যেতে পারে, তাদের পটেনশিয়াল আছে। আমি বলতে পারি যে পটেনশিয়াল আছে, যেমন মেঘ মল্লার বসু বাংলাদেশে যে সেকুলার পলিটিক্সে বা লেফট অফ সেন্টার পলিটিক্সে যে একটা গ্যাপ আছে, সেই জায়গাটায় সে করতে পারবে। সাদিক কায়েমরেও আমার খুব ব্রিলিয়ান্ট পলিটিশিয়ান মনে হয়। আমার হাসনাতকে খুব মনে হয় যে খুবই ক্যারিসমেটিক একটা লিডার, এবং তার যে পপুলারিটি চিন্তা করা। তাসনিম জারা, তার যে তাসনিম জারা অনেক অনেক দূর যাবে। তাসনিম জারার একটা হচ্ছে যে শুধু লোকাল পলিটিক্সটাও চেনে, ইন্টারন্যাশনাল পলিটিক্সটাও চেনে। ইন্টারন্যাশনাল যে কিভাবে নেটওয়ার্কিং করতে হয়, ফ্রেন্ডশিপ করতে হয়। ইউ নিড ফ্রেন্ডস অল ওভার দ্য ওয়ার্ল্ড লোকাল পলিটিক্স করতে হলে, সেটা সে বুঝে। যেটা ইদানিংকার ইয়াং এরা মনে করে যে দরকার নেই আমার বাইরে। এটা একটা ভুল। এটা তাসনিম জারা এই পথটা সবাইকে দেখাচ্ছে যে হাউ ইউ হ্যাভ টু, তুমি নেটওয়ার্কিংটা কেমনে করবা। ইউ নিড গুড ফ্রেন্ডস ইন অল দ্য পাওয়ারফুল ক্যাপিটালস। হ্যাঁ, এইটার আর ইয়েরা হইছে নাহিদ। আমি মনে করি সবচেয়ে ট্যালেন্টেড লিডার আমার মনে হয় নাহিদ। ও যোগ্য জায়গায় গেছে তাহলে এনসিপি ঠান্ডা ভাবে ইয়েতে অনেক দূর যাবে। আর বাকি সার্জিসটা আমি অত ভালোভাবে চিনি, ইন্টারেকশন কম, ইন্টারাকশন আমার কম হয়েছে, অতএব এই বিষয়গুলো। আমার হাসনাত, নাহিদ, মেঘ মল্লার বসু, উমামা ফাতেমা, তারপরে হচ্ছে ওর নাম কি বললাম, সাদিক কায়েম, ফরহাদ। দিস আর গুড গুড আচ্ছা, তো যেহেতু বলছি একটু উস্কানিমূলক প্রশ্ন, তো আপনাদের অ্যাডভাইজারি প্যানেলেও তো অনেকজন উপদেষ্টা আছেন। তো আপনার কাকে মনে হয়েছে সবচেয়ে এফিশিয়েন্টলি কাজ করছে, বা ২-১ জনের নাম যদি বলতে পারেন যে তাদের আমি মন্ত্রণালয়ে। বলতে পারি না, আমি সরকারের মধ্যে থেকে তো তাহলে না, না। বলবে যে এই জিনিসটা বলবে যে আমি ওর প্রতি আচ্ছা, হ্যাঁ, এটা একটা আপনি এখনো পরে হয়তো বলতে পারবেন। হয়তো বলতে পারবো। হ্যাঁ, এখন হতে পারবেন। আচ্ছা, আরেকটা যদি প্রশ্নে আসি যে আমরা আ ৭১ থেকে ৭৫ এ শেখ মুজিবের একটা শাসনামল দেখছি। খুব ভয়ংকর একটা শাসনামল ছিল। তারপর এরশাদের একটা স্বৈরশাসন আমল ছিল। আর হাসিনার একটা স্বৈরশাসন আমল ছিল। আপনার এই ৩ টার মধ্যে সবচেয়ে worst কোন শেখ শাসনামলটা? মুজিবের আমল। শেখ মুজিবের আমলটা আপনার শেখ মুজিবের আমলটা, হাসিনার আমলটা, শেখ মুজিবের আমল আর হাসিনার আমল অলমোস্ট সেম। কিন্তু হাসিনার আমলে এসে অলরেডি আমরা অনেক গ্লোবালি কানেক্টেড। আমি জানি কিভাবে আমার কিছু প্রসপারিটি আসতেছে, বিকজ বাই দিস টাইম অলমোস্ট এভরি ফ্যামিলি হ্যাজ এ মেম্বার লিভিং ইন দ্য ওয়েস্ট অর আউটসাইড। হ্যাঁ, ফলে ওই ক্ষুধা যে একটা জিনিস সেটা আর নাই। অত বেশি ফিল করেন না। হ্যাঁ, বা ইকোনমিক একটা প্রসপারিটির দিকে আমরা যাচ্ছি। একটু বেটার অফ এ যাচ্ছি। আর শেখ মুজিবের আমলে হয়েছে যে পোস্ট ইন্ডিপেন্ডেন্স এ যে এই ধরনের একটা ভোলাটাইল সিচুয়েশন, আপনার ইনফ্রাস্ট্রাকচার অবস্থা খারাপ। যে ধরনের ইকোনমিক পলিসি আপনার পার্সিউ করা উচিত, আপনি কিছু না করে এমন সব আপনি একটা লেজে কুবুরে অবস্থা করে ফেলছেন। ফলে আপনার ৭৪ এ আপনি দেখেন বাংলাদেশের ইতিহাসে ৫৪ বছরের মধ্যে সবচাইতে ভয়ংকরতম বাজে ইয়ার হচ্ছে হলো ৭৪ এর মন্বন্তর। 1974। এদিক দিয়ে রক্ষী বাহিনী লোক মারতেছে, ওদিক দিয়ে ক্ষুধায় মানুষ মারা যাচ্ছে। ক্ষুধায় মানুষ মারা যাচ্ছে, ধরেন এই যে ডক্টর নওমি হাসান, উনি সোয়াসে আছেন। উনি বলতেছে উনার ফাইন্ডিং এ হলো 1.5 মিলিয়ন পিপল, ১৫ লক্ষ মানুষ না খেয়ে মারা যায়। এটা একটু চিন্তা করা যায়। এইটা প্লাস হচ্ছে এখন যখন দেখতেছে যে উনি আর পারতেছে না, তারপরে ওর ওয়ান পার্টিতে যাচ্ছে। ওয়ান পার্টি করে নিজেকে মানে প্রেসিডেন্ট মুজিব হয়ে গেছে, চেয়ারম্যান মুজিব। প্রাইম মিনিস্টার মুজিব, চেয়ারম্যান মুজিব, চেয়ারম্যান মাওয়ের মতো। কি করতেছে উনি নিজেও জানতেছে না। প্লাস উনার আশেপাশে যারা ইকোনমিক অ্যাডভাইজার তারাও যে উনারে খুব ভালো পরামর্শ দিচ্ছে তা না। ওরকম ছিল। এটা মার্কেট ইকোনমিরে আপনি জোর করে আপনি সোশ্যালিস্ট ইকোনমি বানাইতে যে এই ধরনের আপনি ডিজাস্টার আফটার ডিজাস্টার আপনি করতেছেন, চিন্তা করেন। তারপরে আপনি ফ্রেন্ডশিপ কার সাথে করতেছেন, আপনার ফ্রেন্ডশিপে কি মেসেজ চাই, এগুলো তো খুব ভালো কিছু হয় না। ওটা একটা ডিজাস্টার ছিল। আর শেখ হাসিনা হলো ব্রুটাল একটা রেজিম, ছুরি রেজিম। যেহেতু সোসাইটিতে মানুষজন, ধরেন আমার বাসায় আমার একটা ভাই অস্ট্রেলিয়া, একটা ভাই আমেরিকায় থাকতো। ঠিক আছে? তো আমি সামহাউ তো আমার এটা মানে সারভাইভ করাটা তো কঠিন কিছু না। জি। হ্যাঁ?
আমি সারভাইভ করে যাচ্ছি শেখ হাসিনার আমলে। ফলে অনেকে এইজন্য অনেকের মনেও হয় নাই যে সে অনেক বেশি মানে এই রেভিলিয়নে অনেকেই দেখলেন না ১০-১৫ বছর সে কোনো রিভোল্টেই যায় না। যায়নি। মানে কোনমতে সারভাইভ করে হ্যাঁ, যেতে পারছে। হ্যাঁ। তো এই জিনিসটা আমি দেখছি যে মানে শেখ হাসিনার আমলটা হচ্ছে যে আপনার হিউম্যান রাইটস এর দিক দিয়ে একটা ভয়ংকর একটা চুরি-চামারি এইটা মানে ইয়ে। আর ওইটা হচ্ছে যে পলিসি যেটা আসলে ভয়ংকর। মানে ১৫ লাখ মানুষ মারা যাওয়া আসলে এটা তো চারটিখানি কথা না আসলে। আর সবচেয়ে বড় একটা লিডারের তো সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এমপ্যাথিটা ছিল কিনা। আরেকটা হচ্ছে যে আপনি কি পলিসি নিচ্ছেন? এই পলিসি আপনি কোথায় যাচ্ছেন? আপনি কি সিওর ছিলেন আপনি এই জায়গায় যাচ্ছেন, আপনি যে পলিসি নিচ্ছেন, এতে আপনার কি দেশের মঙ্গল হচ্ছে কিনা? মানুষ আপনার পাশ দিয়ে মারা যাচ্ছে আপনার পলিসির কারণে। ভাবতেই তো কেমন লাগে, ঠিক জি, না? আমার একটা পলিসিতে আমার একটা কথার কারণে একজন যদি ক্ষুব্ধ হন, তাতেই তো মনটা খারাপ হয়ে যায়। এক্সাক্টলি। ঠিক না? সে আওয়ামী লীগই করুক না যেই করুক। আমি একটা কথা বললাম, রিজনেবল একটা কথা বলতে তারপরেও সে ক্ষুব্ধ হয়ে যাচ্ছে। কিন্তু আপনার পলিসির কারণে আমাদের ফ্যামিলি আমি 74 এ আমার মনে আছে আমার ভাই রাত ৩ টায় ২ টা ২:৩০ ৩ টায় যায় রেশন দোকানে লাইন দিয়ে থাকতে হতো। পরের দিনে খাবার কেনার জন্য। হ্যাঁ, পরের দিনের ইয়ের জন্য। আমাদের বাসায় ভাতের ফ্যানের জন্য ঠকঠক করতো। আমরা নিজেরা ভাতের ফ্যান খাইছি। কঠিন সময় আসলে এগুলো আসলে এখনকার এখন দিনে আপনি আপনি বলতে পারেন যে তাহলে এই যে আমি যে ভাতের ফ্যান খাইলাম বা আমার বাসায় খিদা হলো, এটার জন্য তো আপনি কি সরকারকে ব্লেম করবেন না? তার তো আছে। সে আমেরিকার থেকে একটা PL-48 এর মাধ্যমে বোমা আনবে সেইটাও ডিলে হয়ে যাচ্ছে। আপনি জানেন একটা দিন কাউন্ট করে। একটা দিন আপনি ডিলে করা মানে যে বিপুল সংখ্যক লোক মারা যাচ্ছে। এক্সাক্টলি। তো লম্বা সময় হচ্ছে গিয়ে একটা আলোচনা করলাম ভাই। আপনার জন্য সর্বশেষ প্রশ্ন। আ ইন্টারিম গভর্নমেন্ট আসলে আমার মনে হয় বাংলাদেশের এখন পর্যন্ত আসা সব সরকারগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রত্যাশিত সরকার ছিল যে সবার সাপোর্ট ছিল। তারপরেও আমরা দেখতে পারছি যে কিছু জায়গায় সরকার দুর্বল আচরণ করছে। কিছু জায়গায় বেশ সফল ছিল। তো ওভারঅল আউট অফ 10 আপনি এই সরকারকে কত মার্ক দিতে চান? 9 9 দিতে চান। ১ মার্কটা আপনি কোন জায়গায় কাটবেন? একবার হচ্ছে যে আমরা আমাদের অনভিজ্ঞতার জন্য কিছু জায়গায় আমরা মানে ইন্টারভেনশন হয়তো একটু দেরিতে করছি। হ্যাঁ? বুঝতে সময় লাগছে। বুঝতে সেই বাট এ আমি বলব যে এই ইন্টারিম গভর্নমেন্ট যে কাজগুলো করলো, ইলেকশনটা তো সামনে আসতেছে। এ এই ইয়ের এই গভর্নমেন্টের যে ১৪ মাস যদি বা যে এটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আ হোয়াট দে হ্যাভ ডান। ইনশাআল্লাহ। আমরা ইনশাল্লাহ। আসলে খুবই আ আরো অনেক বই হবে দেখবেন আমরা কি কাজ কি করছেন। করেছি। অবশ্য আপনাদের সব কাজ তো এখন সামনেও আসেনি আসলে। হ্যাঁ, আচ্ছা একটা পরিকল্পনা খুব সুন্দর দেখেছিলাম যে ১ বছর পর প্রত্যেক আ মিন আ মিনিস্ট্রিতে কি কাজ হয়েছে এরকম একটা হ্যাঁ, রিপোর্ট আমরা আসার কথা ছিল। দিব। হ্যাঁ। এটা দিছেন পরে। ঠিক আছে ভাই। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ সামিন।